গ্রহণের সময় আমি জব করছি, আমি দেখছি আমার পরম গুরুমা, অর্থাৎ আমার গুরুদেবের যিনি গুরুমা ছিলেন, যিনি এখন ব্রহ্মলীন, যাকে দেখে দেহে নেই, আমি বারবার করে প্রথম দিকে মনে হচ্ছে যেন আমার পেছন পেছন কেউ আসছে, কেউ আশেপাশে ঘুরছে। জব করছি, পুজো করছি, জবের একদম শেষের দিকে মনে হলো যেন চোখ খুলে দেখলাম আমার সামনে উনি বসে রয়েছেন। মানুষ এসে অনেক সময় কাঁদে, বলে আমার পরিবারের লোক, আমার ভাসুর আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, আমার নিজের মা বাবা ছেলের মেয়ের উপর ব্ল্যাক ম্যাজিক করে। এখন আপনি নিজের জীবনে সাধনা করার সময় কি এরকম কিছু বাধার সম্মুখীন হয়েছেন? আমি আমার জীবনে সাধনা, আমি প্রথমেই বলেছি আমি সাধক নই, ওইসব আমি বলবোও না। নিজেকে আমি কোনোদিন নিজের নামের আগে এই মুকুট, ওই পদক এসব লিখি না, আমি এগুলো বলি না। সাধকও আমি কোনোদিন নামের আগে লিখিনি, মহারাজ শব্দটাও আমি কোনোদিন আমার নামের আগে বসাইনি, গুরুজি শব্দটাও বসাইনি। এটা বলে মানুষ আমাকে ডাকে, সম্বোধন করে, আমার খুব ভালো লাগে। তাদের ভালোবাসা আমার ভালো লাগে। আমি সবাইকে বাবা আর মা বলেই সম্বোধন করি, এটা আমার কাছে ভালো লাগে। তারা যে সম্মানটা আমাকে দেয়, এটা আমার কাছে ভালো লাগে। আমি ছোট থেকে চেয়েছি সবসময় এমন কাজ করবো যাতে হাজার হাজার মানুষ আমার সম্মান দিক, রেসপেক্ট করুক। টাকা না থাকে না থাকুক, কিন্তু আমার সম্মানটা দরকার, এই জন্য আমি কাজ করেছি। আর আপনি যেটা বললেন যে আমার জীবনের ভালো অভিজ্ঞতাও আছে, খারাপ অভিজ্ঞতাও আছে। আমি প্রথম দিকে যখন মন্ত্র পাওয়ার পর পুরস্চরণ করছিলাম, তখন গ্রহণ ছিল, গ্রহণে পুরস্চরণ করতে হয়। গ্রহণ পুরস্চরণের নিয়ম হচ্ছে, গ্রহণ যখন চন্দ্র বা সূর্য গ্রহণ শুরু হবে, তখন একবার গ্রহণ দর্শন করে আসতে হবে, আসার পর আসনে বসে জপ শুরু করতে হবে, মধ্যে একবার দর্শন করতে হবে, একদম শেষে যখন গ্রহণ মুক্ত ঘটবে তখন দর্শন করতে হবে। আর গ্রহণের সময় শাস্ত্রে বলা হয়েছে, পৃথিবী কেন, ভূমি, সারা বিশ্বব্রহ্মাণ্ডের যতটুকু পর্যন্ত এই গ্রহণের আলোটা পড়বে, সেটা তখন কিন্তু তীর্থক্ষেত্র তুল্য। আপনি সেটা যে কোনো স্থানে বসেই জব করুন, সাধনা করুন, এতটা মাহাত্ম্য রয়েছে। তো গ্রহণের সময় আমি জব করছি, আমি দেখছি আমার পরম গুরুমা, অর্থাৎ আমার গুরুদেবের যিনি গুরুমা ছিলেন, যিনি এখন ব্রহ্মলীন, যাকে দেখে দেহে নেই, আমি বারবার করে প্রথম দিকে মনে হচ্ছে যেন আমার পেছন পেছন কেউ আসছে, কেউ আশেপাশে ঘুরছে, কেউ আমাকে হয়তো পোক করার, কোনোভাবে একটা বাধা প্রদান করার সৃষ্টি করবে। প্রথম তো এগুলোই মনে আসবে, ভয় লাগেনি। জব করছি, পুজো করছি, জবের একদম শেষের দিকে মনে হলো যেন চোখ খুলে দেখলাম আমার সামনে উনি বসে রয়েছেন আসলে। এটা তো হতে পারে না। আমি ভাবলাম হয়তো এমনি হচ্ছে, চোখ বন্ধ করলাম, পুনরায় খুললাম, একই দৃশ্য। 4বার আমি খুলছি, একই দৃশ্য। আমি আর বেশি কিছুতে এগোইনি, আমি চুপচাপ জব, তখন তো আমি মাঝখানে কোনো ব্রেক দিতে পারবো না, বাধা দিতে পারবো না, আমার জবটা নষ্ট হয়ে যাবে, পুরস্চরণটা নষ্ট হয়ে যাবে। আমি পুরস্চরণ শেষ করার পর কিছুই নেই, সব কিছু স্বাভাবিক। আমি যখন আমার গুরুদেবকে বললাম যে এরকম বিষয়, বললেন না না, উনি ধাবা না, উনি ক্ষতি নয়, বরং উনি হয়তো তোমাকে সহযোগিতাই করেছেন। এটা আমার কাছে পজিটিভ একটা দৃষ্টান্ত বলতে পারেন। আর খারাপ দৃষ্টান্ত তো প্রচুর, কত বলবো। এমনও রয়েছে, প্রচুর কাহিনী আছে জানেন তো। মানে মানুষ এসে অনেক সময় কাঁদে, বলে আমার, যখন বলে এই কথাগুলো যে আমার নিজের পরিবারের লোক, আমার ভাসুর আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, আমার নিজের মা বাবা ছেলের মেয়ের উপর ব্ল্যাক ম্যাজিক করে। এখন এমন পর্যায়েতে মানে দুনিয়া দেশ গেছে, আপনি জানেন না। প্রপার্টি, সম্পত্তির জন্য, অর্থের লোভে প্রচুর মানুষ, এরকম প্রচুর কেস আসে। গত মাসে একটা কেস আমি দেখলাম, যেখানে দেখছি একজন বিবাহিতা স্ত্রী, তার যখন বিয়ে হয়েছিল, বিয়ের পর, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কেস নয়, প্রথমেই বলে রাখি, আমি পরিচয়টা দেব না, দিল্লির কেস। তা বিয়ের পরেই তিনি দেখলেন যে তার শতবার যা যা আর কি ও স্ত্রীর লোক যেগুলো আর কি ছিন্ন হয়, মঙ্গলসূত্র বা বিয়ের দিন যে সিঁদুরটা পরানো হয়, তারপরে সিঁদুর কৌটোর সিঁদুর, ব্যবহৃত ওড়না, কাপড়, বিয়ের যে চুড়ি, এই সমস্ত কিছু আস্তে আস্তে চুরি হয়ে যেতে লাগলো ঘর থেকে, আলমারিতে রাখা। বাইরে উনি বিবাহ করে আসার 2-3 দিনের মধ্যেই এই ঘটনা। মানে ওনার বাপের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে। আচ্ছা, বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসেছে, তার বিয়ের যে আইডেন্টিটি, মানে স্পেসিফিক্যাল যে জিনিস আস্তে চুরি হচ্ছে, 2-3 দিনের মধ্যে সব চুরি হয়ে গেল। বাইরের লোক কি এসে সেই চুরিটা করবে? তিনি তো বুঝতে পারেননি সেই সময়, কিছু সে বেশি নজর দেননি। কয়েক বছর যেতে না যেতেই আসল খেলাটা শুরু হলো। মোটামুটি কয়েক বছর না, কয়েক মাস যেতে না যেতেই বাড়িতে সাংসারিক অশান্তি শুরু হচ্ছে। দেখছে আস্তে আস্তে করে তার হাজবেন্ড, তার স্বামী শুধু বাবার কথাই শুনছে, মা ছিলেন না, শাশুড়ি ছিলেন না, বাবার কথাই শুনছে, তার প্রতি অমনোযোগী, তাকে সময় দিচ্ছে না। এই থেকে পারিবারিক অশান্তি সৃষ্টি হলো, সূত্রপাত হলো। মেয়েটির ওপর নানান রকম টর্চার, অত্যাচার যত রকম হতে পারে সমস্ত কিছু ওই বাড়িতে চলছে। এবং এমন কিছু কিছু বিষয়, ধরুন মেয়েটা বাথরুমে যাচ্ছে, তার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে, তার উপর দৃষ্টি রাখছে। রাত্রেবেলা ঘুমিয়ে রয়েছে, কেউ মনে হচ্ছে তার গা থেকে চাদরটা টেনে সরিয়ে দিচ্ছে। সে যখন খেতে যাচ্ছে, মনে হচ্ছে খাবারের মধ্যে বারবার চুল পাচ্ছে।
নানান কিছু চলছে। আসলে ব্যাপারটা ছিল কিছুই না, ব্যাপারটা ছিল তার শ্বশুরই হচ্ছে এই সমস্ত কিছুর মূল কালপ্রিট। যখন পরে আমার কাছে কেসটা এলো, আমি যখন এটাকে সমাধান করতে বসলাম, আমি দেখলাম যে এই শ্বশুর যিনি রয়েছেন উনার, এটা হচ্ছে তার সৎ ছেলে। এবং এই ভদ্রলোকের মূল উদ্দেশ্যই হচ্ছে বৌমা এবং ছেলের মধ্যে যদি একটা ডিফারেন্সিয়েশন করে দেওয়া যায়, এবং বৌমাকে যদি সেখান থেকে একটা বংশজ চলে আসবে, উত্তরাধিকার চলে আসবে, সম্পত্তিগুলোতে আস্তে আস্তে প্রবাহিত হাতছাড়া হয়ে যাচ্ছে, তাহলে এদেরকে যদি সরিয়ে দেওয়া যায়, কোনোভাবে স্ত্রীকে এখান থেকে বার করে দেওয়া যায়, এবং ছেলেকে যদি পাগল প্রমাণিত করে কোনোভাবে করে পাগল সাব্যস্ত করে দেওয়া যায়, তাহলে সমস্ত কিছু সেই ভদ্রলোকের হয়ে যাবে। তাহলে এখানে তিনি কিন্তু ওই এরিয়ারই, ওই এলাকারই কোনো তান্ত্রিকের মাধ্যমে, তান্ত্রিককে দিয়ে এই কাজগুলো করিয়েছেন, এবং তার জন্য ব্যবহার করেছিলেন ওই বিয়ের দ্রব্যগুলো, যেগুলো চুরি করে সরিয়ে ফেলেছিলেন, যার মাধ্যমেই কালো জাদু প্রয়োগটা হয়েছিল। এবং এই যে মেয়েটি রয়েছে, ইনার গুরুদেব বৃন্দাবনে থাকেন, এরা বৈষ্ণব আচার নিষ্ঠার সঙ্গে পালন করেন। সেই বৈষ্ণব আচার তিনি যখন সেই গুরুদেবের কাছে বৃন্দাবনে গিয়ে আত্মসমর্পণ করলে যে এরকম সমস্যা কি করব, কিভাবে বাঁচবো, রাধারানী ছাড়া কোনো উপায় নেই, তখন তিনিই যুক্তি দিলেন যে না, তন্ত্রের এই প্রয়োগগুলো তো এইভাবে বৈষ্ণব আচারের মধ্যে আসে না, তখন তুমি কোথাও থেকে এই ব্যাপারগুলোকে তোমার সমাধান করার চেষ্টা করো। তারপর কেসটা এসেছিল, তারপর এই রহস্যটা আমি উন্মোচন করলাম। এরকম প্রচুর কেস, এক একটা আলাদা আলাদা কেস, আলাদা আলাদা অভিজ্ঞতা, প্রচুর অভিজ্ঞতা। এমনও আমি দেখেছি সুলেমানি তন্ত্র বা মুসলিম বিদ্যায় যে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুগুলি প্রয়োগ হয়, তার বিধি আমাদের সনাতনের বিধিতে কিছু তফাৎ আছে। যেমন সুলেমানে কিছু কিছু তাবিজ, ওটাও আসতাম যে মুসলিম বিদ্যার তন্ত্রটা কি খুব ফাস্ট কাজ করে, খুব দ্রুত কাজ করে, কিন্তু স্থায়িত্ব খুব কম, চাইনিজ প্রোডাক্টের মতন। খুব দ্রুত কাজ করবে, কিন্তু তার স্থায়িত্ব কম। আমাদের সনাতনী যে তন্ত্রের যে পদ্ধতি, সেটাতে একটু কাজ হতে দেরি হবে, কিন্তু যদি একবার হয়, সেটাকে খণ্ডন করবার জন্য উপযুক্ত কৃতবিদ না থাকলে দুনিয়ার কোনো সুলেমানি তন্ত্র, কোনো ভূত প্রেত পিশাচ জিন জিন্নাত পরি কারোর ক্ষমতা নেই। আমাদের সনাতনের তন্ত্রর পদ্ধতি সঠিকভাবে যদি প্রয়োগ হয়, তাহলে সেটাকে খণ্ডন করা লাইফ টাইম কাজ, পার্মানেন্ট সলিউশন আপনাকে দেবে। তো যে ওই সুলেমানি তন্ত্রে দেখবেন প্রচুর এগুলো জিন, আপনার পরি, এগুলো দিয়ে বেশি কাজ হয়। জিনের থেকেও শক্তিশালী হয় জিন্নাত, অনেকগুলো জিনের শক্তি মিলে জিন্নাত তৈরি হয় বলা যায়, সহজে যদি বলি। আর পরিটা সাধনা করে মূলত নিজের কাছে রাখতে হয়, কাইন্ড অফ কর্ণ পিশাচিনী বলতে পারেন। পরির ক্ষেত্রে কর্ণ পিশাচিনীর একটু তফাৎ আছে। পরিটা হচ্ছে পরিটা হচ্ছে একটু সফট, নট পিশাচিনী। এটা কোনো পিশাচিনী না, এটা একটা পাওয়ার, একটা শক্তি। আপনি যদি সেটাকে সিদ্ধ করে নিজের কাছে রাখেন, মূলত এটা আবার, এই পরিটা আবার যে ব্যক্তি সাধক বা সিদ্ধ করে রাখছে, তার সঙ্গে তার স্ত্রী বা প্রেমিকা রূপে মেলামেশা করবে, এবং এমন তার সঙ্গে একটা সম্পর্ক রাখবে যে তার কোনো দিন বিয়েও হতে দেবে না। আর যদি বিবাহিত হয়, তার কিন্তু স্ত্রী এবং ওই সাধকের মধ্যে কিন্তু তফাৎ বা একটা বৈগুণ্যতা তৈরি করবে। এরকম বেশ কিছু পদ্ধতি আছে। তো আমি যেটা বলছিলাম যে সুলেমানি তন্ত্র অর্থাৎ মুসলিম বিদ্যার প্রয়োগ কবরস্থানে অনেক ছোট ছোট তাবিজের ভেতরে প্রয়োগ করে সেগুলো সবুজ কাপড়ে বেঁধে গাছে ঝুলিয়ে দেওয়া হয়, যেটাকে গাছবান বলা হয়। আবার গাছে ঝুলিয়ে দেওয়ার ফলে ওই গাছটা আস্তে আস্তে মারা যায়, আর যার ওপর প্রয়োগ হয়েছে সেই ব্যক্তিও কিন্তু যে কারণে প্রয়োগটা করা সেটা তার ওপর যায়। মাছের অনেক বিদ্যে আছে, এগুলো খুব গুরুমুখী বিদ্যে। কিছুটা আপনার আদিবাসী বিদ্যাও রয়েছে এর মধ্যে। শিং মাছ, মাগুর মাছের গায়ে তাবিজগুলোকে বেঁধে সেটাকে হাড়ির মধ্যে ভরে জলে ফেলে দেওয়া হয়, এরকম অনেক প্রয়োগ আছে। এগুলো যেই সাধক তার গুরুর থেকে যে বিদ্যেটা পেয়েছেন বা যেটা সিদ্ধ করা, সে তার মতন এটা অনুসরণ করে। তো সেরকমই ব্যাপার ছিল যে এটা আপনার ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলারই কেস ছিল। হঠাৎ করে তার বাড়ি থেকে ফোন এসেছে, অ্যাপয়েন্টমেন্ট করে চেম্বারে এসেছে। আসার পরই তার বোন এসেছিলেন। বোন আসার পর তিনি একেবারে কান্নায় ভেঙে পড়েছেন, থতমত খাচ্ছেন। আমি বলছি, কী হয়েছে ব্যাপারটা, খুলে আমাকে ঘটনাটা বলুন। বলছে না, আমার ভাই একেবারে সুস্থ স্বাভাবিক একটা ছেলে, 11 থেকে 12 বছর বয়স, ছেলেটা বাড়িতে ছিল, সব কিছু খুব স্বাভাবিক। ছেলেটা তার মামার বাড়িতে ঘুরতে গিয়েছিল, আসার পর থেকেও মেয়ে হয়ে গেল। মানে আসার পর থেকে নাকি মেয়ে হয়ে গেল। আমিও আপনার মতন চমকে উঠেছিলাম। তারপরে বিষয়টা শুনলাম, এই ছেলেটি মামার বাড়িতে ঘুরতে গেছে, সব কিছু স্বাভাবিক। মামার বাড়ি থেকে যখন বাড়িতে ফিরলো, সে মেয়েদের মতন গয়নাগাটি পরছে, মেয়েদের মতন শাড়ি পরছে। মায়ের যে শাড়ি ছিল, গয়না, আচরণে তফাৎ তৈরি হয়েছে। মেয়েদের মতন কাপড় শাড়ি পরছে, মাথায় চুলা, যেভাবে মেয়েরা আর কি নিজেদের সিঙ্গার করে আর কি, ওইভাবে সিঙ্গার করছে। মায়ের কানের দুল নিয়ে পড়ার চেষ্টা করছে, ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে, টিপ লাগাচ্ছে, কাজল পরছে, মেয়েদের মতন চলাফেরা, কথাবার্তা। কি ব্যাপার হলো? তো প্রথমে ভেবেছিল হয়তো মানসিক কোনো সমস্যা, মানসিক ডাক্তারের কিছু।
কিন্তু ডাক্তার ওষুধ দিচ্ছে ইত্যাদি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ডাক্তার বললেন এটা তো কোনো মানসিকভাবে তো কোনো রোগ এটা না, এটা কেন হয়েছে কি হয়েছে ডাক্তারও উপলব্ধি করতে পারছেন না। কারণ আমি পরে বলবো ব্যাপারগুলো, যে কালো জাদু কারোর ওপর প্রয়োগ হলে বা কিছু এই জাতীয় শক্তি বা ঊর্জা এলে আপনি কোনো টেস্ট, কোনো মেডিকেল সায়েন্স আপনাকে কিছু করতে পারবে না। আপনি যতই, আপনার ধরুন বুকে ব্যথা হচ্ছে, পেটে যন্ত্রণা হচ্ছে, আপনি ফিল করছেন, আপনার বমি আসছে, ফিল করছেন, কিন্তু আপনি কোনো হসপিটালের কোনো মেশিনে আপনি পরীক্ষা করে রিপোর্টে কিছু বার করতে পারবেন না। সবই নর্মাল থাকবে, ডাক্তার বলবে সব কিছুই নর্মাল, আপনার কিচ্ছু হয়নি, কিন্তু আপনি ফিল করবেন এই কষ্টগুলো নিজের শরীরের ভেতরে, ব্যথা বেদনা সব কিছু। তার ওই আচরণটা পরিবর্তন হয়ে গেছে। পরে আমি যখন ব্যাপারটা সমাধানে ঢুকলাম, আমি দেখলাম মামার বাড়ির ওখানেই একটা কবরস্থান ছিল। ও তার বন্ধুর সঙ্গে খেলতে খেলতে কোনোভাবে কবরস্থানের ভেতরে ঢুকে পড়েছে। ভেতর দিয়ে যাওয়ার পথে কবরস্থানে এরকম কাজ করে অনেক জায়গায় ছড়ানো থাকে, গাছে যেমন বললাম ঝোলানো থাকে, কিছু একটা পাথর চাপা দেওয়া ছিল। এবার ওটা ওর দেখে কিউরিওসিটি, খুব কৌতূহলবশত পাথরটা তুলে দিয়ে ও নাড়াচাড়া করে ফেলে ওটা ডিঙিয়ে বা ওটা এড়িয়ে ওর ওপর দিয়েও চলে গেছে। ওর সঙ্গে ওর বন্ধুটিও ছিল, কিন্তু সে যেহেতু ওটা ছোঁয়নি বা ডিঙায়নি, এ যেহেতু এই কাজটা করেছে, এর ওপরে ওই বদ আত্মা বলুন বা বদ কালো জাদু যেটাই বলুন, যে অশুভ শক্তিটা, তার দৃষ্টিটা শুধু পড়েছে, জাস্ট দৃষ্টি। ওই দৃষ্টিটা পড়ায় ছেলেটা দেখতে শুনতে ভালো ছিল, স্বাস্থ্য ভালো ছিল, ফর্সা। অনেক সময় এরা কি হয়, এই অশুভ ঊর্জা বা প্রেত পিশাচের যে ব্যাপারটা, এরা যদি মানুষকে খুব ভালো দেখতে হয়, অ্যাট্রাকটিভ চেহারা আপনার, সুন্দর দেখতে, অথবা আপনি খুব চড়া আতর বা পারফিউম লাগিয়েছেন, খুব দারুণ, যে একেবারে দূর থেকে গন্ধ পাওয়া যাবে, বা ধরুন খুব চুল খুলে রয়েছেন মেয়েদের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে এরা এগুলো দেখে খুব অ্যাট্রাক্টেড হয়। বিশেষ করে যদি বিপরীত লিঙ্গের কোনো অশুভ শক্তি থাকে, বিশেষ করে জিনেদের ক্ষেত্রে এটা বেশি হয়, তারা তখন এটা দেখে খুব আকৃষ্ট হয়, এবং আকৃষ্ট হওয়ার পর তার ওপর তার শরীরে প্রবেশ করছে, কি করছে এসবে আমি যাচ্ছি না, তার ওপর বদ দৃষ্টি দেয়, যেটাকে কুদৃষ্টি বলা হয়। এই কুদৃষ্টিটাতেও আপনার শরীর বা আপনার ক্ষেত্রে কিন্তু অসুবিধার সৃষ্টি হয়। আপনার শরীরে ঢুকছে এসব আমি বলছি না, আপনার সাথে চলে এলো, সবসময় আপনার আশেপাশে থাকবে, আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, সব কিছুর ওপর নজর রাখবে, এবং তারই একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার ওপর পড়বে। আমরা যদি সারাদিন ডাস্টবিনের পাশে বসে থাকি, চলে গেলেও তো নাকে একটা দুর্গন্ধ থাকবে, ব্যাপারটা ঠিক সেরকম। আপনি যত নেগেটিভিটি নিয়ে ভাববেন আপনার জীবনে তত সমস্যা, এটাও ঠিক সেরকম। ওই দৃষ্টিটা তার ওপর পড়াতে তার এই সমস্যাগুলো তৈরি হয়েছিল, এবং যার দৃষ্টিটা পড়েছিল সেটা একটা ফিমেল আর কি ছিল, শক্তি ছিল। তারপর থেকে ওর মধ্যে ওই লক্ষণগুলো দেখা যাচ্ছিল, লক্ষণগুলো দেখা যাচ্ছে, তারপর সেটা প্রতিরোধ করা যায়।